সবাই মানছি মানে দুর্নীতি করতে করতে সকল প্রতিষ্ঠান ধ্বংস করা। আমাকে কেউ কেউ বলে আমি নাকি দিনে রাতে সারাক্ষণ খালি শেখ হাসিনা সরকারের গালাগালি দিয়ে, এটা আমি বলবোই, যতবার আমি সুযোগ পাই ততবার বলবো। এটা নিয়ে আসলে কারো মতামতের কোনো সুযোগ নেই। আপনি যদি জায়গাটার মধ্যে থেকে আমি শুধু বলি যে আমরা যে অনেক সময় বলি এই বিপ্লবটা শুধু আরেকটা নির্বাচনের জন্য হয় নাই, এই কিন্তু বিপ্লবটা তো নির্বাচনের জন্যও হয়েছে আসলে, মানে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য হয়েছে। এখন ক্ষমতা থেকে যেহেতু নির্বাচন দিতে ছিল না, নির্বাচনটাকে ম্যানিপুলেট করতেছিল, মানুষ ভোট দিতে পারে না, সেই জন্য তো তাকে আউট করা হয়েছে। এখন আইসা কেন এইটা বলা হইতেছে যে আমরা আগে সংস্কার করব পরে নির্বাচন দিব, কারণটা কি? মানে এই বক্তব্য যারা দিচ্ছে সেটা উত্তর তারা দিবে। আমি বলছি যে আমরা নির্বাচনকে আমরা যে কথাটা বলছি, আপনি খেয়াল করবেন 19 সাল থেকে যে আর একটি সুষ্ঠু নির্বাচনের এই ব্যবস্থার মধ্যে সম্ভব হবে না। ফলে নির্বাচন করতে গেলেও আমাদেরকে অনেকগুলো সংস্কারের মধ্যে যেতে হবে। আমরা যেটা বলেছি, অন্তর্বর্তী সরকার সংস্কার প্রক্রিয়াটাকে ফ্যাসিলিটেট করবে। এই যে যেমন সংস্কারের প্রস্তাব তৈরি হচ্ছে, ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি হবে, কোনগুলো নির্বাচনের আগেই করা সম্ভব, কোনগুলো সংসদ মানে একটা নির্বাচিত সংসদ লাগবে, সেই সংসদে যেগুলো যাবে সেগুলো আগে আমাদের মধ্যে কোনো রাজনৈতিক ঐক্য চুক্তিনামা কিংবা কোনো আইনি বাধ্যবাধকতা তৈরি হবে কিনা, এগুলো অনেকগুলো প্রশ্ন আলোচনা করবে। সংস্কার কমিশনগুলিও কেন এই সরকারের করতে হবে? আসলে কি এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করে আনবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে, নির্বাচনে মানুষকে অংশগ্রহণ করতে ডাকবে, মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে, যারা নির্বাচনে পাশ করে যাবে তারা এগুলি করবে। সহজ না হিসাবটা? সংস্কার একটা অভিজ্ঞতার জায়গা আছে। সেক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতার জায়গা হচ্ছে যে মানে 90-এর গণ অভ্যুত্থানের আগে 3 জোটের রূপরেখা, সেই রূপরেখা আসলে বাস্তবায়িত হয়নি, সংস্কারের অঙ্গীকারও বাস্তবায়িত হয়নি, যার ফলে এই প্রশ্নগুলোতে যে একটা সাধারণভাবে মানুষের আকাঙ্ক্ষাগত মানে জায়গা তৈরি হয়, সেইটা বাস্তবায়নের মানে অভিজ্ঞতার সংকটের কারণে, অভিজ্ঞতার যে সংকট বলছি মানে অভিজ্ঞতার ফলে মানে অর্থাৎ বাস্তবায়ন না হওয়ার অভিজ্ঞতার ফলে তাদের জন আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকেও এই সংস্কার প্রক্রিয়াকে ফ্যাসিলিটেট করার কাজে একটা তাৎপর্যপূর্ণ অগ্রগতি ঘটাতে হবে, না হলে পুরো জিনিসটা ঠিক মতো নাও হতে পারে। এখন এই কথাটা কিন্তু রাজনৈতিক দলের দিক থেকে উঠেছিল। আমরা আমাদের মানে বিএনপি তো মানে একটা বড় রাজনৈতিক দল, সম্ভাব্য ক্ষমতায় যেতে পারে, এটা তারা মনে করার যথেষ্ট কারণ আছে। সুতরাং তারা বলবে যে আমরা ক্ষমতায় গেলে এটা করব। কিন্তু যদি বলেন যে বাংলাদেশে 7 জানুয়ারির আগে আমরা যখন রাজনৈতিক সংগ্রাম করছিলাম, আমরা নিজেরা ঐক্যবদ্ধভাবে 31 দফা করেছি, কিন্তু আমরা 31 দফা করার পরও আমরা বলেছি কিন্তু যে অন্তর্বর্তী সরকার ফ্যাসিলিটেট করবে এই সংস্কারের প্রশ্নগুলোকে, কারণ অন্তর্বর্তী সরকারকেও এখানে একটা ভূমিকা নিতে হবে। ওই পরিস্থিতিতে ছিল যে একটা রাজনৈতিক বন্দোবস্তে যেতে হলে তখনকার পরিস্থিতিতে সবগুলো দলের মধ্যে মিনিমাম একটা কর্মসূচি তো তাহলে হবে না, একটা আন্ডারস্ট্যান্ডিং বন্দোবস্ত মানে কিন্তু কেবলমাত্র দলীয় প্রস্তাব বাস্তবায়ন করা, সবগুলো দলের মধ্যে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে একটা নতুন সমঝোতাও, নতুন সমঝোতাটা প্রতিষ্ঠা করাটার কাজটা কিন্তু একটা অন্তর্বর্তী সরকারের আপনার জন্য সব কথা ভুলে যায়, আপনার সব কথা খালি শুনতে ইচ্ছা করে। যেমন আপনি অভিজ্ঞতার কথা বললেন, আপনি অভিজ্ঞতার বললেন যে রাজনৈতিক দলগুলো আসলে সংস্কার করে না, এটা ঠিকই আছে। আমরা সবাই মাঠে ছিলাম, 3 দলীয় জোটের রূপরেখা আমরা সাংঘাতিকভাবে মুখ থুবড়ে পড়তে দেখছি, মানে এটা কোনোদিন আলোর মুখ দেখে না, এটা যেমন সত্য। কিন্তু যতবার বাংলাদেশ অনির্বাচিত সরকার আসছে, সেটা তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে 3 সপ্তাহ রূপে আসুক, 3 মাসের জন্যই আসুক বা 2 বছরের জন্য আসুক, আমরা কিন্তু তাদের কাছ থেকে আমাদের কোনো প্রত্যাশা আমাদের পূরণ হয় নাই। শেষ পর্যন্ত আমাদের কাছে মানে জনপ্রতিনিধির কাছেই আমাদের যাইতে হইতে আমরা চাইছি, কারণ জনপ্রতিনিধিরা আমাদের কথা শুনে। এইটা আমাদের পরস্পর বিরোধী হয়ে যেতেছে কিনা সেইটা আমরা সাকিব আপনার কাছে আমরা একটা পরস্পর খোকন ভাইয়ের কাছ থেকে আমরা 1 মিনিট খোকন ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি এইটাই বলে দিই। প্রথমত আমি মনে করি আগেকার তত্ত্বাবধায়ক সরকার কিংবা 2007-8-এর যে একটা 111 সরকার, যে কোনো সরকারের চাইতে এই বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে এটা একটা জনগণের গণ অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে এবং গণ অভ্যুত্থানকারী সকল শক্তির সমর্থনে গঠিত হয়েছে। ফলে এইটা আমি গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটি অংশ সরকার মনে করি, আমাদের সমর্থিত সরকারই মনে করি। তাহলে এই সরকারের কোন কাজগুলো আমাদের জন্য সে করবে প্রস্তুতিমূলক, কোন কাজগুলো রাজনৈতিক দল এসে সম্পন্ন করবে, আপনি একটু জায়গা দেন খোকন ভাইয়ের কথা বলতে। রাইট, আপনি একটু জায়গা দেন খোকন ভাইয়ের একটু কথা বলতে জায়গা দেন, তাহলে মানে আপনার বিশ্বাস আছে, আমাকে ভুল বোঝার সুযোগ থাকতে পারে। খোকন ভাই বলেন। হ্যাঁ, আমি 2টা পার্ট একসঙ্গে পড়তে চাই। আরেকটা পার্ট হচ্ছে যে কিছুদিন আগে জামায়াত ইসলামের আমি শফিকুর রহমান সাহেব বলছেন যে বাংলাদেশে 2টা মাত্র পরীক্ষিত দেশপ্রেমিক আছে, একটা হচ্ছে জামায়াত ইসলামী, আরেকটা হচ্ছে সেনাবাহিনী। আপনি এই 2টা পার্ট একসাথে একটু সাকিব ভাই একটু পড়বেন কিনা, আমাদেরকে একটু বলবেন কিনা? আপনার প্রথমত মানে আমাদের বাংলাদেশের মানে সেনাবাহিনী প্রধান যে কথা বলেছেন এটা সাধারণভাবে একটা সত্য, যে যেহেতু বর্তমান সরকারের আকার ছোট,
তাদের মানে রাজনৈতিক দল যেভাবে পুরো একটা সরকার ব্যবস্থা চালাতে পারে, তার দল থাকে, তার ওই জায়গাটা, সেটা এই সরকারের দিক থেকে আছে অতটুকুই যখন রাজনৈতিক দলগুলো তার সমর্থনে আছে। সেই জায়গায় যদি সমর্থন এবং সরকারের সাথে সংযোগের জায়গাটা যাতে দৃঢ় হয়, তার জন্য আমরা প্রস্তাব করেছিলাম। এখনো জাতীয় রাজনৈতিক সেই কাউন্সিল গঠিত হয়নি, যার ফলে অনেক ক্ষেত্রেই ব্যত্যয় ঘটছে, যার ফলে অনেক ক্ষেত্রে এই সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী যেভাবে উপলব্ধি করেছে, তারা তাদের কথা বলেছেন। সাধারণভাবে আমি এই কথার মধ্যে বড় আকারে কোনো দ্বিমত দেখি না।